আমরা বাংলাদেশ এই অভ্যুত্থান পরবর্তীকালে একটা ক্রান্তি লগ্নে আমরা আছি। আমরা সবাই কম বেশি আমাদের রাজনৈতিক পরিবেশ এবং রাজনীতি কোথায় যাচ্ছে সেটা নিয়ে সচেতন এবং সেটা নিয়ে আমাদের কথা হচ্ছে। এই অবস্থায় আমরা আসলে আমাদের দেশের যে সক্ষমতা সেই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে চাচ্ছি। সেই জন্য আমরা আসলে বাংলাদেশের যারা এই রাজনৈতিক ব্যাপারে আমাদেরকে আসলে বুঝাতে পারবেন সেরকম মানুষ খুঁজে বেড়াচ্ছি। তো আজকে আমাদের এইখানে আমরা আজকে কথা বলবো রুবি আমাতুল্লাহর সাথে। রুবি আমাতুল্লাহ একজন অভিজ্ঞ মানুষ। উনি বহু বছর কলাম লিখে যাচ্ছেন এবং সেটা শুধু বাংলাদেশে না, মধ্যপ্রাচ্যে, যুক্তরাজ্যে উনি অনেক নামি দামি পত্রিকায় ওনার কলাম আছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে উনি ভাবেন। বাংলাদেশের মানুষের একটা ভাগ্য পরিবর্তনের যাত্রায় উনি সংযুক্ত আছেন বহু বছর যাবৎ এবং সেজন্য রুবি আমাতুল্লাহ এই মুহূর্তে যে রাজনৈতিক বাস্তবতায় সেখানে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন বাংলাদেশ যাতে একটা সুন্দর ভবিষ্যতে পা দেয়। তো আমরা রুবি আমাতুল্লাহর কাছে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমে আপনার সাথে যে আলাপটা করতে চাই আমরা, যে গতকাল আপনি জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সংবিধান সংস্কার কমিটি তারা একটা সুপারিশ করেছেন নতুন সংবিধানের ব্যাপারে বা পরিবর্তিত সংবিধানের ব্যাপারে। কেমন লাগলো আপনার কাছে এই সুপারিশ? আমার বেশ ভালোই লেগেছে এবং এটা একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন, এবং এই পরিবর্তন আমাদের প্রয়োজন। বিশেষ করে এই ক্রান্তি লগ্নে এই পরিবর্তন যেগুলি ওনারা প্রপোজ করেছেন সেটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট এবং এরকম একটা জরুরি ভিত্তিক বেসিসে আমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত এবং এটার ব্যাপারে একটা মতৈক্য তৈরি করা উচিত। তো সুপারিশ যে ওনারা করেছেন তার মানে হচ্ছে যে ওনারাই আসলে এই যে প্রস্তাব সেটা আসলে বৈধতা পাচ্ছে না এবং আমরা জানি যে সেই দায়িত্বটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এই সংবিধান আমাদের কাছে নিয়ে আসবেন বা বৈধতা দেবেন সেটার বিষয়ে ওনারা বলছেন যে রাজনৈতিক দলগুলির মধ্যে ন্যূনতম ঐক্যমত্য যেটুকু পাবেন সেটাই ওনারা ইমপ্লিমেন্ট করবেন। আপনার এই ন্যূনতম ঐক্যমত্য সম্পর্কে আপনার মতামত কি? এটা কোন দিকে যাচ্ছে আসলে? আমি মনে করি যে ন্যূনতম মতৈক্য দিয়ে একটা জাতীয় সংস্কৃতি, মানে পলিটিক্যাল রাজনৈতিক সংস্কৃতি কখনোই প্রতিষ্ঠা করা যায় না। এটার একটা ব্যাপক বা ব্রড কনসেনসাস দরকার হয় এবং সেই কনসেনসাস বা মতৈক্যটাই হচ্ছে শেষ পর্যন্ত মানুষের মধ্যে আস্থা এবং বিশ্বাস যোগাতে সাহায্য করে এবং তাদের মনে হয় যে না, রাজনীতিবিদ এবং ইন্টেলেকচুয়ালস, চিন্তাবিদ, এরা সবাই মিলে যখন এই কিছু কাঠামোতে কিছু পয়েন্টে ওরা এগ্রি করেছে, এইগুলি নিশ্চয়ই আমাদের জন্য জরুরি এবং এইগুলি হয়তো আমাদেরকে বাঁচাবে ভবিষ্যতে, যাতে স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসতে পারে। সেটাই তো ওদের চাহিদা। ওদের একটা মেইন চাহিদা হচ্ছে জনগণের, এবং এই ব্যাপারে কোনো বিতর্ক নেই। একটা দেশ একটা সিস্টেম চাচ্ছে যে এই সিস্টেমে স্বৈরাচার আর কখনো না আসতে পারে বা এমন বাধা সৃষ্টি করে যেটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে, পদে পদে তারা। কিন্তু আপনি যে কনসেনসাস বা সমঝোতার কথা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ যেহেতু এখন সিনে নাই, বিএনপি মানে সবচাইতে শক্তিশালী দল হিসাবে এই মুহূর্তে আবির্ভূত। তো বিএনপি যে শক্তি, রাজনৈতিক শক্তি রাখেন, তাইলে তার আসলে মানে সে শুনবে কেন সমঝোতার কথা? সে একাই কেন আসলে এই নতুন সংবিধান বা এটা তারা কেন শুনবে? রাজনৈতিক, আপনার কথাই এসছে যে রাজনৈতিক দলগুলি একটা বিরাট রোল প্লে করবে সমঝোতায়।
তা আপনি বলছেন অ্যাকচুয়ালি মাইট ইজ রাইট পলিসি এর কথা, যে তাদের শক্তি, তারা সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল, সেই জন্য তারা সেই বল প্রয়োগ করে ইয়ে করবে, কিন্তু এটা কিন্তু দেশের মধ্যে স্থিতিশীলতা আনবে না। এটার মধ্যে কিন্তু আপনার সর্বদাই যে একটা ডিসেন্ট বা কনফ্লিক্ট, সংঘর্ষ থাকবে। সেই সংঘর্ষ সর্বদাই কিন্তু জনগণের মধ্যে একটা অনাস্থা, এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকবে। সেই অনাস্থার জন্য বিএনপি নিজেই ভিক্টিমাইজড হয়ে যাবে। আপনি মানে আসলে আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি মনে করি যে একটা ভালো সংস্কার, তাহলে এই যে সংবিধান প্রস্তাব বা সুপারিশ করলেন, এই সুপারিশ নিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছেন সেটা হচ্ছে এই সুপারিশের ভিত্তিতে আমাদের জাতির সামনে একটা সংস্কারকৃত সংবিধান দিবেন, এবং সেটা নিয়ে ওনারা এই কথাও বলেছেন যে একটা ন্যূনতম ঐক্যমত্যের কথা। তো ন্যূনতম ঐক্যমত্যের কথা ওনারা যখন বলেন তখন আমরা তো একটু ভয় পেয়ে যাই, কারণ বিএনপি একরকম কথা বলছেন আর অন্যরা একরকম কথা বলছেন। সুতরাং এই ন্যূনতম ঐক্যমত্য নিয়ে আপনার মতামত কি? ন্যূনতম ঐক্যমত্য কি সম্ভব, বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি যে বলছেন ন্যূনতম ঐক্যমত্যের কথা, সেটা কি আমাদেরকে কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার সেটা দিবে? আমার ন্যূনতম বলতে উনি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছেন সেটা বলা মুশকিল, কিন্তু ন্যূনতম মতৈক্যর কিন্তু কোনো প্রভাব একটা সংস্কৃতির, মানে রাজনৈতিক সংস্কৃতি গঠনে পড়বে না। একটা রাজনৈতিক সংস্কৃতি গঠন করতে গেলে একটা জাতির মধ্যে আমি মনে করি একটা ব্রড কনসেনসাস বা একটা বড় আকারের কনসেনসাস, মতৈক্য হওয়া দরকার রাজনৈতিক দলের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, এবং ইন্টেলেকচুয়ালদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে, এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার মধ্যেই একটা মতৈক্য হওয়া উচিত। ফান্ডামেন্টাল পয়েন্টস, এটা নয় যে আমি মানে আমার সব ব্যাপারেই এগ্রি করতে হবে, সেটা কিন্তু কনসেনসাস না। কনসেনসাস হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলির একটা রিপাবলিকের ফাউন্ডেশন বা ফ্রেমওয়ার্ক বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো কি মধ্যে মতৈক্য আছে কিনা। তো আপনি আসলে বলছেন যে এরকম সমঝোতার জন্য, একটা জাতীয় সমঝোতা, কনসেনসাসের সমঝোতা আসতে হলে রাজনৈতিক দলগুলিকে লাগবে, এবং আপনি আবার ইন্টেলেকচুয়ালদের কথাও লাগবে। তাইলে এই যে এদেরকে এক জায়গায় নিয়ে আসা, এই কাজটা কে করবে? এই কাজটা কাউকে করতে হবে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এটার একটা ভূমিকা রাখতে পারেন, এবং সুশীল সমাজ থেকেও একটা ভূমিকা আসতে পারে, এবং এই ভূমিকা মানে সুশীল সমাজ থেকে অ্যাকচুয়ালি এই ভূমিকাটাই ঐতিহাসিকভাবে এসেছে। অন্য কোনো দেশে কি এ ধরনের সমঝোতা পরিষদ বা এরকম হওয়ার কোনো উদাহরণ আছে? তিউনিসিয়া 2011 সালের জেসমিন রিভলিউশনের পরে তিউনিসিয়া কিন্তু একটা গৃহযুদ্ধের কাছাকাছি চলে আসছিল, কারণ একদিকে এনাদা পার্টি, ইসলামিস্ট পার্টি, খুবই শক্তিশালী পার্টি, তাদের যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে কনভেনশনাল ওয়েতে যদি ইলেকশন দেওয়া হতো, তাহলে তারা 80% উপরে সিট পেত পার্লামেন্টে। এটা সেকুলাররা বলল যে এইটা যদি হয় তাহলে আমরা ইলেকশন বয়কট করব এবং আমরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করব। তখন ওই পরিস্থিতিতে, খুবই একটা কেওটিক পরিস্থিতিতে, সিভিল সোসাইটির একটা গ্রুপ, যেটা ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট বলে পরিচিত, সেই সিভিল সোসাইটির গ্রুপটা অর্গানাইজ করলো, এবং এর মধ্যে প্রধান যে পার্টি মানে এনাদা পার্টি, ইসলামিস্ট পার্টি, তার যে নেতা রশিদ গানুচি, তিনিও একটা বেশ শক্তিশালী এই সব গ্রুপগুলিকে ইনভাইট করে, যে উনি নিজেও ইন্টারেস্টেড, যদিও উনি খুব শক্তিশালী,
উনি 80% মানে পার্লামেন্ট অকুপাই করে থাকতে পারেন, ডিকটেটোরিয়াল মানে পজিশন হয়ে যেতে পারে, কিন্তু উনি বুঝতে পারছেন যে সেটা যদি করেন উনি জাতির স্বার্থটা ওনার পার্টির স্বার্থের উপরে রাখলেন। তো এবং আমি একটু বলি এইখানে একটা খুবই লক্ষণীয় ব্যাপার যে এই রোলটা যদি একটা ছোট পার্টি থেকে আসতো, সেকুলার পার্টি থেকে আসতো, এটা কিন্তু এফেক্টিভ হতো না। যেহেতু এনাদা পার্টির লিডার রাশিদ গানুচি এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং সবাইকে একত্রিত করার জন্য আহ্বান করেছেন এবং বলেছেন যে আমরা কম্প্রোমাইজ করব, মানে সেকুলার, এইটার জন্য দেশটা কিন্তু বেঁচে গেল। কিন্তু বাংলাদেশ তো তাহলে সেই তুলনায় অনেক কম বিপদের ভিতর আছে। বাংলাদেশে সেরকম বড় পার্টি, সেই রকম 80% ভোট পাবে এরকম পার্টি নেই। এবং এখন আমরা যে অভ্যুত্থান পরবর্তী যে পরিবেশের ভিতর আছে, যে ছাত্ররা ওই দিক থেকে সংস্কারের কথাও বলছে, রাজনীতিতে যারা সেন্ট্রিস্ট তারাও সংস্কারের ব্যাপারেই বলছে। সো বিএনপি ও সংস্কারের ব্যাপারে ঠিক বলছে, বাট আসলে আমরা দেখছি যে সেই ইলেকশনের দিকে আসলে বেশি ঝুঁকছে। তো এই জায়গায় তো আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার টিউনিশিয়ার চেয়ে অনেক শক্তিমান জায়গায় আছে এই ধরনের একটা সমঝোতা পরিষদ তৈরি করার ব্যাপারে। আপনি কি এটা এগ্রি করেন? আমার মনে হয় যে একটা ব্রড কনসেনসাস ছাড়া জি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও এখানে কার্যকর হবে না। এই কারণে না, আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা সমঝোতা পরিষদ সবাইকে ডেকে নিয়ে এসে এক টেবিলে বসানোর চেষ্টা করেন এই কনসেনসাস তৈরির জন্য, সেটার জন্য আপনি যেটা বললেন তিউনিসিয়ার বড় পার্টি রাশিদ গানুচির বড় পার্টি স্বীকার করাতে এই কাজটা হয়েছিল, সম্ভব হয়েছিল। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তো তার চেয়ে অনেক কম বিপজ্জনক। এখানে আসলে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিজেই আসলে এরকম একটা সমঝোতা পরিষদ করে, অবশ্যই, তাই না? এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঐতিহাসিক ম্যান্ডেট এখানে রয়েছে এবং যেই ম্যান্ডেটটা ইলেকশন ম্যান্ডেটের থেকেও আমি মনে করি অনেক বেশি বড়। কারণ ঐতিহাসিক ম্যান্ডেটটা আসছে বিপ্লব থেকে বা একটা বড় উত্থান থেকে আসছে দেশব্যাপী এবং অর্গানিক ইনস্ট্যান্টেনিয়াস, মানে নেশন ওয়াইড একটা বিপ্লব। এবং এইটার বক্তব্য কি ছিল? এটার বক্তব্য ছিল সিস্টেমটা পরিবর্তন করো, সংস্কার করো, যাতে অতীত আর কখনো পুনরাবৃত্তি না হতে পারে, যাতে স্বৈরাচার আর কখনো না আসতে পারে পাওয়ারে ক্ষমতায়। এটাই তো জনগণের চাহিদা, এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়, মানবাধিকার, সমতা, বিচার এগুলি প্রতিষ্ঠিত হয়। এটাই তো পরিবর্তন এবং একটা বৈপ্লবিক পরিবর্তন। কারণ আমাদের এখন এই বর্তমান পরিস্থিতিতে আমাদের সবগুলি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের কোনো গণতান্ত্রিক সংস্কৃতি সত্যি কথা বলতে গেলে কি কখনো 53 বছরই ঘটেনি, একটার পর একটা বাধা পেয়ে আসছে। 90-র পরে হয়তো হতে পারতো, কিন্তু তারপরেও সেটা সেই ব্যাপক কনসেনসাস যেহেতু নেওয়া হয়নি, আমি বলছি এখানে কারণ যে কারণে সংস্কৃতিটা মানে গণতান্ত্রিক সংস্কৃতিটা হয়নি, যে এখানে পলিটিক্যাল পার্টিগুলি কখনো এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট বা সিভিল সোসাইটি থেকে এরকম একটা ব্রড কনসেনসাসের অ্যারেঞ্জমেন্ট করেনি। কিন্তু এখন আমাদের এই ক্রান্তি লগ্নে এইরকম একটা কনসেনসাস করা অত্যন্ত জরুরি এবং সুযোগ আছে। কিন্তু এই যে সমঝোতা পরিষদের আপনি যে বলছেন, এটার সদস্য কারা হবে? এটার সদস্য অ্যাকচুয়ালি সব স্টেক হোল্ডার, আলটিমেট স্টেক হোল্ডাররা তো হচ্ছে জনগণ। কিন্তু জনগণ তো আর ওইভাবে 18 কোটি লোক নিয়ে তো আর তুমি ডিরেক্ট করতে পারবে না। সেজন্যে এটা হচ্ছে যে ইন্টেলেকচুয়ালস এবং সিভিল সোসাইটির থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো ছোট বড় নির্বিশেষে তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডার যেরকম এনজিও রিপ্রেজেন্টেটিভ বা ট্রেড ইউনিয়ন
বা লেবার ইউনিয়ন যদি থেকে থাকে, ভালো লেবার ইউনিয়ন তাদের রিপ্রেজেন্টেটিভরা এখানে পার্টিসিপেট করে, তারা স্টেক হোল্ডার, এবং তারা ব্রড কতগুলি ফান্ডামেন্টাল প্রিন্সিপলে তারা মানে কনসেনসাসে আসবে। একটা সমস্যা কি আপনি দেখেন যে কাকে ডাকা হলো না, আমরা তো অভিমানী জাতি, তো কাকে ডাকা হলো না নিয়ে তো অনেক মানে অনেকের অনেক মন খারাপ হওয়ার রাগের বিষয় থাকতে পারে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে তাদের কি ম্যান্ডেট আছে আপনি মনে করেন যে তারা এইরকম একটা সমঝোতা পরিষদ এদেরকে ডাকবে ওদেরকে ডাকবে না, এরকম একটা তাদের একটা ঐতিহাসিক ম্যান্ডেট রয়েছে এবং জনগণ চাচ্ছে একটা সিস্টেমের পরিবর্তন এবং প্যারাডাইম শিফট আমরা যেটাকে বলি, মানে বিপুল পরিবর্তন। সেই পরিবর্তনটা আনার জন্যই এই সরকার, যেই সরকারই আসুক, এই সরকারের ম্যান্ডেট সেটা। তো এই সরকারের ম্যান্ডেটের কারণেই কিন্তু এরা অনেক কিছু করতে পারে, কিন্তু তারা যদি ব্রড একটা কনসেনসাসের জন্য মানে মোস্ট ইনক্লুসিভ একটা ইয়ে করে, যেমন তিউনিসিয়াতে 155 জন মেম্বার হয়েছিল বেন আচুর কমিশন, যে কমিশনে এই কনসেনসাসের রিজলিউশনটা প্রস্তাবনা এনেছিল, এবং এটাতে 151 জন, 154 জনের মধ্যে 151 জন সাইন করেছে, এগ্রি করেছে, একটা বিপুল সাকসেস। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি এখানে আরেকটু বলি, এই সাকসেসটার জন্যই কিন্তু ওরা বলছে যারা এক্সপার্ট, যে তিউনিসিয়া একটা খুব ক্রাফটেড ট্রানজিশন, হিস্টোরিক ক্রাফটেড ট্রানজিশন নিয়ে আসতে পেরেছে এই কনসেনসাসের জোরের জন্য। তিউনিসিয়ার ব্যাপারে আপনাকে একটা প্রশ্ন করি, যে আমরা কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্যে কিছুটা আমরা চিহ্ন পেলাম যে বড় রাজনৈতিক দল। তো তিউনিসিয়ার ক্ষেত্রে ওই যে আপনি বললেন যে গানুচির পার্টি 80% ছিল, তাইলে এই যে সমঝোতা কমিটি ছিল সেটাতে কি তারা 80% মেম্বার তাদের ছিল না এখানে কোনো? না, আমি এখন বলি সেটা হচ্ছে গানুচি যদি চাইতেন তাহলে এই কনসেনসাসে, এই বেনাচুর কমিশনে উনি না আসতে পারতেন, কারণ ওনার ক্ষমতা ছিল। সেটা তো আপনি বললেন, কিন্তু তাদের ওখানে কি তাদের সমান ভোট ছিল? তাদেরও ভোট এক, আর একজন সিভিল সোসাইটির মেম্বার তারও ভোট এক, এরকম ছিল না? এরকম একটা প্রপোর্শনাল একটা কিছু আছে, যেখানে একটা বড় পার্টির হয়তো 5 জন থাকবে, একটা ছোট পার্টির হয়তো 1 জন থাকবে, সিভিল সোসাইটির মেম্বারদের হয়তো 1 জন করে থাকবে একটা গ্রুপ থেকে, এরকম মানে এটা বিবেচনার বিষয়। আপনি এটা বললেন যে as long as it is inclusive, একটা পক্ষপাতহীন, সেটা আসলে একটা আসলে মানুষের and broad সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের মানুষ এটার পক্ষেই থাকবে। হ্যাঁ, এবং তাদের ম্যান্ডেটও আপনি বললেন যেহেতু এই অভ্যুত্থানের ম্যান্ডেটের ভিতর সংস্কার ছিলই, সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের সেরকম একটা সমঝোতা পরিশোধ করার ম্যান্ডেট আছে। আমি একটা জিনিস একটু এখানে একটু বলছি, সেটা হচ্ছে যে একটা ইলেকশনের ম্যান্ডেট একটা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি ডিকটেট করে যে তুমি সিস্টেমটা কমপ্লাই করো, ইউ আপহোল্ড দ্য কনস্টিটিউশন, না, রুল অফ ল মেনে চলো। আর বৈপ্লবিক যে সরকার আসে, সেই সরকার কিন্তু ম্যান্ডেট পায় সিস্টেমটাকে তৈরি করার অথবা সিস্টেমটাকে পরিবর্তন। হ্যাঁ, খুব ভালো বলেছেন এটা। এই মুহূর্তে যে ম্যান্ডেটটা আছে সেটা আসলে আগের সিস্টেমকে কন্টিনিউ করার ম্যান্ডেটই না। এটা খুব পরিষ্কার যে এই সময়কার ম্যান্ডেট হচ্ছে চেঞ্জ। এবং আমি মনে করি এই ঐতিহাসিক ম্যান্ডেটের স্থান অনেক উপরে, কারণ তুমি একটা দেশকে গড়ে দিচ্ছ। আর আরেকটা ম্যান্ডেট, ইলেকশনে যে ম্যান্ডেট আসছে, সেটা হচ্ছে তুমি দেশ চালাচ্ছ। এই দুটার মধ্যে কিন্তু প্রচুর তফাৎ। একটা হচ্ছে দিক নির্ণয় করে দিচ্ছে, ডিরেকশন ইন হুইচ দ্য নেশন উইল মুভ, এন্ড আরেকটা হচ্ছে যে দেশকে চালায় নাও, স্ট্যাটাস কো মেইনটেইন করো। এখন আসি, সমঝোতা পরিষদ হয়ে গেল, সমঝোতা পরিষদটা ব্রড কনসেনসাস, সবাই চলে আসলেন, কিন্তু তারা আলোচনায় বসলেন। আমাদের দেশে তো খুব প্রচলিত প্রবাদ আছে যে বিচার মানি কিন্তু তাল গাছটা আমার।
তো আপনার কি মনে হয় বাংলাদেশের যে রাজনৈতিক অসহিষ্ণুতা, আপনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আসলে খুব অসহিষ্ণু, তো সেই ক্ষেত্রে এরকম একটা ব্রড পিপল যদি আসে, তাইলে ব্রডের সাথে বড় শক্তিমান রাজনৈতিক দলরাও আসবে নিশ্চয়ই। এখানে কি আসলে আপনার এই সমঝোতার আলোচনায় একটা ঐক্যমত্যে আসা যাবে? আপনি কি মনে এখানে করেন? একটু সমস্যা আছে এটাই যে আমাদের দেশের যে যারা বড় রাজনৈতিক দল, তারা যদি জাতির স্বার্থকে তাদের দলের স্বার্থের উপরে না দেখে, তাহলে তারা অবশ্যই সমস্যার সৃষ্টি করতে পারে এবং সেই সমস্যা জাতিকে অনেক ভোগাবে এবং জাতিকে অনেক বিপদে নিয়ে যাবে। তো সেই জন্য তাদের দায়িত্ব কিন্তু, তাদের যেহেতু তাদের বড় দল, সেই জন্য দায়িত্ব তাদের অনেক বেশি। আমি তাদের কাছে অ্যাপিল করব যে তারাই এটা আরো কনস্ট্রাকটিভলি দেখুক এবং কনস্ট্রাকটিভলি সবাই, ছোট বড় দল সবাইকে নিয়ে এসে একটা ভালো কনসেনসাস, একটা মত ঐক্য গড়ে তুলুক, যাতে দেশের লোক বুঝতে পারে যে হ্যাঁ, এখানে রাজনৈতিক এবং চিন্তাবিদ সবারই একটা মতৈক্য হয়েছে এই এই ফান্ডামেন্টাল পয়েন্টসগুলোর উপরে, যেইগুলি আমাদের দেশের বা আমাদের রিপাবলিককে, মানে গণতন্ত্রকে নিয়ে যাবে সামনের দিকে, সাস্টেইন করবে। তবে আমি আরেকটা কথা একটু বলি যে এই বড় দলগুলি যদি সংস্কার ছাড়া ক্ষমতায় আসে, তাহলে তাদের জন্য এটা ক্ষতিকর। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে তারা যদি সংস্কার ছাড়া বা একটা ভালো অপোজিশন ছাড়া, স্ট্রং অপোজিশন ছাড়া তারা যদি পাওয়ারে আসে, তাহলে তাদের দলকে ঠিক রাখা এবং তাদের দলের ক্রেডিবিলিটি রাখা বা ভবিষ্যৎকে তাদের ভবিষ্যৎ রক্ষা করা, এইটা দুরূহ হয়ে পড়ে। কারণ আমি এই সময় একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে যে এই যে সংবিধান সংস্কার যারা কমিটি, তারা যেই সুপারিশটা দিলেন, এটা আমার পড়ে যেটা মনে হয়েছে যে বিবিধ মানে জায়গার থেকে বিবিধ মতামতকে তারা একটা জায়গায় আনতে পেরেছেন। সুতরাং এটাও কিন্তু একটা নতুন সিগন্যাল যে এখানে একটা রাজনৈতিক সংস্কৃতি, একটা উদাহরণও কিন্তু সৃষ্টি হলো যে বহুমতকে নিয়ে এটা করেছেন। এখানে কিন্তু যিনি প্রধান তার কথাই টিকেছে, আমরা জিনিসটা বুঝতে পেরেছি ব্যাপারটা সেটা হয়নি, এবং তারা ব্রড কনসেনসাসও তৈরি করেছে। এবং আমার এও মনে হয় যে আপনার যে সমঝোতা পরিষদের কথা বলছেন, এই সমঝোতা পরিষদের যে কালচারটা কি হবে, এটার ফর্ম অফ এগ্রিমেন্ট কি হবে, এটার মোডাস অপারেন্ডি কি হবে, সেটা তো আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও এই জায়গায় পাচ্ছি অ্যাজ এ রেফারি, অ্যাজ এ কন্ডাক্টর। সুতরাং দেশের স্বার্থ যে উপরে হবে সেটা একদিক থেকে ম্যান্ডেট হিসাবে আছেই পরিষ্কার, এবং চলাকালীন সময়ে যদি কন্ডাক্টর হিসাবে যাদের অভিজ্ঞতাও আছে, যে এই রিসেন্ট পাস্টে যারা আপনার এরকম একটা কনসেনসাস বিল করতে পেরেছে তাদের ওই প্রজেক্টে, সেইখানে আমি আসলে আপনার সাথে একমত, আমিও সম্ভাবনা দেখি। কিন্তু আসি যে এই সমঝোতা পরিষদ তারা আলোচনার ভিত্তিতে করলো, কিরকম সময় নিতে পারেন আপনার মনে হয়? না, অ্যাকচুয়ালি রেফারেন্স, ঐতিহাসিক রেফারেন্স তো অনেক ধরনের আছে। যেমন আমেরিকা হচ্ছে প্রথম গণতন্ত্র, মডার্ন যুগে প্রথম গণতন্ত্র। তো তারা তো 11 বছর নিয়েছিল তর্ক বিতর্ক আলোচনা, তারপরে 49 জন যাদেরকে ওরা ফাউন্ডিং ফাদার বলে, তারা সবাই সাইন করেছিল সেই এগ্রিমেন্টে। এটার একটা বিরাট ইয়ে আছে। কোনো কোনো দেশে, তিউনিসিয়া মাত্র 4 মাস নিয়েছিল আলোচনা করতে। আমরা কতদিন নিব এটা নির্ভর করে বড় বড় দলগুলি কতটা আন্তরিক, তারা কতটা দেশপ্রেমিক এবং তারা কি ধরনের নেতৃত্ব দেশে দিতে চান, সেইগুলির পরীক্ষা এই কনসেনসাসের মধ্যে আসবে। তারা যদি মনে করেন যে তাদের দলের থেকে দেশের স্বার্থ অনেক উপরে, তাহলে দেখবেন যে তার দেশের স্বার্থ বজায় থাকবে, তাদের দলের স্বার্থ বজায় থাকবে। কারণ এই প্রসেসে তারা দেশের জনগণের কাছ থেকে যে
সমর্থন এবং আস্থা এবং যে কনফিডেন্সটা আসবে সেটা হচ্ছে সবচেয়ে বড় পলিটিক্যাল ক্যাপিটাল আমরা যেটাকে বলি সম্পদ। সেটা একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণের আস্থা। এই আস্থাটা তারা নিয়ে আসতে পারবেন এবং জনগণকেও তারা এটা উইন উইন সিচুয়েশন বলে আমি দেখি। তবে আমার এই বিষয়ে একটা মনে হচ্ছে যে ওই আমেরিকার কনস্টিটিউশন যখন ছিল তো ওদের সামনে তো কিছু ছিল না, না, এবং ওরা শুরুই করেছিল জিরো থেকে, সবাই তাদের নিজেদের জায়গা থেকে বলছিল আমাদের সামনে আছে। সেই চাওয়াটাও যেটা আছে সেটা কিন্তু রাজনৈতিক দলরা দিয়েছে, তাদের মন্তব্য দিয়েছে, মানুষ দিয়েছে, সবার মন্তব্য নিয়ে একটা স্টার্টিং পয়েন্টটাও অলরেডি কনসেনসাসের পথেই আছে। এটা ঠিক। সুতরাং আমাদের আসলে অত বেশি সময় লাগার কথা না, কিন্তু মূল জিনিসটা আপনি বলেছেন দেশের স্বার্থ দলীয় স্বার্থের উপরে থাকবে, এবং আপনি এটাও খুব সুন্দরভাবে বললেন যে তারা দেশের স্বার্থকে সামনে রেখেই আগামীর যে নির্বাচন সেখানে এটা তার পলিটিক্যাল এবং ক্যাপিটাল। তাদের নিজেদের দলের ভবিষ্যতের জন্য জি, অ্যাকচুয়ালি তাদের নিজের স্বার্থেই, দলের স্বার্থেই তাদের এই কাজটা। আপনি একটা জিনিস দেখেন না কেন, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা কেন্দ্রীভূত করেছে যতভাবে পারা যায়, এবং শেষ পর্যন্ত তারা স্বৈরাচার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু স্বৈরাচার হয়ে গিয়ে কি ক্ষমতা রাখতে পেরেছে বা দলটাকে রাখতে পেরেছে? দলটা ধ্বংস হয়ে যায়নি। ক্ষমতার অপব্যবহার কিন্তু ইতিহাসে বলছে যে যুগে যুগে এইরকম দল কেন বড় বড় এম্পায়ার ধসে পড়েছে। আপনি 4000 বছর আগে যান, রোমান এম্পায়ার কিন্তু এই কনসেনসাস না হওয়ার জন্যে, স্বৈরাচার হওয়া, লাস্টে ক্রাইসিসের মধ্যে স্বৈরাচার এসে যাওয়ার জন্যেই কিন্তু পুরো এম্পায়ারটা 500 বছরের এম্পায়ার, 500 বছরের গণতন্ত্র। ইতিহাসে কিন্তু এর থেকে লম্বা গণতন্ত্র কিন্তু আর নেই। আমেরিকান গণতন্ত্র 250 বছরের, সেই গণতন্ত্র 1 দশকের মধ্যে ধ্বংস হয়ে যায়। সমঝোতার শেষ কাজেই ঠিক আছে, এই জিনিসটার তো সমঝোতার ধরেন হলো, বিএনপি একটা জিনিস বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রস্তাবই আসুক না কেন, একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে একটা সংবিধান সংস্কার বৈধ করার কোনো উপায় থাকে না। এবং আপনার এটা সম্পর্কে মতামত? না, আমি এখানে ওইভাবে কখনো দেখি না, কারণ আমি দু একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত আমেরিকার কথাই বলছি, এটা কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়ে কনস্টিটিউশন লেখা হয়নি, এটা একটা কনভেনশন, এটা একটা কনসেনসাস বিল্ডিং। আচ্ছা, ওটা না হয় অনেক আগের কথা, কিন্তু এই রিসেন্ট মনে করো জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান আমেরিকার যে আন্ডার মিলিটারি অকুপেশন, চিন্তা করো, আন্ডার মিলিটারি অকুপেশন, জেনারেল ম্যাকার্থার বুঝতে পারছিলেন যে এই দেশটা যুদ্ধংদেহী, মানে ভীষণ ওয়ার মঙ্গারিং কান্ট্রি। কারণ কি, এদের এলিটরা যুদ্ধ করে সবচেয়ে প্রফিট পায়। যুদ্ধ করলে, একটা যুদ্ধ হলে কিন্তু একটা দেশের বা দুই দেশ, সব দেশেরই কিন্তু যারা এঙ্গেজড হয় তাদের এলিটরা কিন্তু ব্যাপক মানে হ্যাঁ টাকা পয়সার মানে কি বলে প্রফিটেবল যেটা হয়। তো সেই জন্য তারা সবসময় যুদ্ধ লাগাই রাখে, যুদ্ধটাই তাদের ইয়ে। আমেরিকার তাই তো হয়েছে, আমেরিকার এলিটরা এখন কন্ট্রোল করছে আমেরিকার গণতন্ত্র। তো আপনি বলছেন যে জাপানের গণতন্ত্র নেই, এখন আমি সেইটা যাচ্ছি, আমি একটু চলে গেলাম একটু। তো এইটা পরিবর্তন করতে গেলে গণতন্ত্র লাগবে, তিনি দেখলেন। তো প্রথমে উনি জাপানিজদেরকে বললেন তোমরা কনস্টিটিউশন লিখে নিয়ে আসো, কিন্তু গণতান্ত্রিক হতে হবে। তো যে যা নিয়ে লিখে নিয়ে আসলো সেটা আসলে গিয়ে ওই 500 বছরে, ওরা 500 বছরের মনার্কি মানে রাজতন্ত্র, তো ওইটা দেখলো যে ওই রাজতন্ত্রেই চলে যাবে। তখন ম্যাকার্থার বলল সব বাদ দিল। উনি একদম ডিকটেট করলেন, উনি একটা টিম নিয়ে আসলেন, কনস্টিটিউশন লেখা হলো, কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি ইম্পোজ করা হলো, ইলেকশন হলো, এবং ইলেকশনে যে প্রথম প্রাইম মিনিস্টার হলো সেই প্রাইম মিনিস্টারকে ম্যাকার্থার পছন্দ করলেন না, কারণ সে ডিক্টেটোরিয়াল, তাকে বাদ দেওয়া হলো। সে কিন্তু ইলেক্টেড,
কিন্তু তাকে বাদ দেওয়া হলো, উনি প্রাইম মিনিস্টার ডিসাইড করলেন। কিন্তু দেখো এইটা একটা আনডেমোক্রেটিক প্রসেস না? নিশ্চয়ই। কিন্তু কি হলো, 7 বছর পরে আমেরিকান মিলিটারি জনগণের নেতৃত্বে মানে রিপ্রেজেন্টেটিভদের কাছে পাওয়ার হ্যান্ডওভার করে আমেরিকা চলে আসলো। এরপরের থেকে এই 8 দশকে যে কনস্টিটিউশন লিখে দেওয়া হয়েছিল তাদের জন্যে, জাপান কিন্তু একটা খুব ভালো গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের বেসিসেই কিন্তু তারা একটা ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট হতে পেরেছে। এবং এটা 7 বছরে পরিবর্তন হলো। 7 বছরে মানে রাজতন্ত্র থেকে গণতন্ত্র চলে আসলো। তো এটা তো একটা ইম্পোজিশন, একটা মিলিটারি অকুপেশন। আপনি কি বলছেন আমি তাহলে বলছি যে এরকম কিভাবে একটা হয় ইম্পোজিশন না, ইম্পোজিশন এখন আমাদের না। আমি বলছি একটা উদাহরণ, এক্সট্রিম উদাহরণ দিলাম, যে মনে করো ইরাকে 2005 সালে যে ইলেকশন হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য ইলেকশন হলো, কিন্তু সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো শিয়া মেজরিটি। শিয়া মেজরিটি হওয়ার জন্য তারা যারা ড্রাফট করলো যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন সুন্নিরা বাতিল করলো, তারা বয়কট করলো এবং একটা সিভিল ওয়ারে চলে গেল। মানে আপনি বলছেন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্যই সিভিল ওয়ার? হ্যাঁ, এই হলো। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্যই আজ পর্যন্ত একটা ফাংশনিং গভর্নমেন্ট হতে পারে না ইরাকে, এবং ডেমোক্রেসি তো দূরে থাকে। আচ্ছা, তো বিএনপি যেটা বলতে চাচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা কিন্তু ওরা বলছে না, ওরা বলছে ইলেকশন দিয়ে দাও। ইলেকশন দেওয়ার পরে যারা নির্বাচিত প্রতিনিধি আসবে তারা যেহেতু জনগণের ম্যান্ডেটের ভিতর আছে, এই ম্যান্ডেট দিয়ে তারা খুব মানে যা যা এসব এই প্রস্তাব আছে, সুপারিশ আছে, তারা ইন গুড ফেথ, উই শুড পুট আওয়ার গুড ফেথ অন দেম এন্ড দে আর গোইং টু ইমপ্লিমেন্ট 2/3 মেজরিটি দিয়ে সেই সংসদে। সো এটা হচ্ছে বিএনপির প্রস্তাব। এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে 2001 থেকে 2001 সালে বিএনপি 2/3 মেজরিটি নিয়েই ক্ষমতায় আসছিল, এবং তারা কনস্টিটিউশন বদলা রিফর্ম করতে পারতেন, সংস্কার করতে পারতেন, যেই সংস্কারগুলি তখন অত্যন্ত প্রয়োজনীয় ছিল, কিন্তু সেই সংস্কারগুলি করা হয়। আপনার এই কথায় আমার আবার মনে পড়ে গেল যে 90-এর আন্দোলনের পরে 3 জোটের একটা রূপরেখা হয় সংবিধান সংস্কারের। তো বিএনপি যখন 91 নির্বাচিত হয়ে আসে, তারা বেমালুম ভুলে যায় সেই রূপরেখার কথা, সেটা আমরা পাইনি। সুতরাং বাংলাদেশের মানুষ সম্ভবত বিএনপি ইলেক্টেড হয়ে আসলে বা ইলেক্টেড গভর্নমেন্ট হয়ে আসলে যে বাংলাদেশের মানুষের পক্ষের কোনো সংবিধান উপহার দিতে পারবে, সেই আসলে বিশ্বাস করে না। কিন্তু এর থেকে উত্তরণের উপায় কি? তাহলে ইলেকশন না, আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথাও বললেন, আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদিও বা হয়, আমি মনে করি এরকম একটা ব্যাপক পরিবর্তনের মধ্যে, যেটাকে আমরা র্যাডিক্যাল প্যারাডাইম শিফট যেটাকে বলি, সেই ব্যাপক পরিবর্তনটা প্রতিষ্ঠিত করতে একটা জনগণের মধ্যে, একটা জাতির মধ্যে তোমার রেফারেন্ডাম লাগবেই। এরকম একটা ব্যাপক পরিবর্তন আমি মনে করি না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়েই এর ম্যান্ডেট হবে, কারণ এর পরের যে পার্লামেন্ট এটা বদলে দিতে পারে, এটার অনেক কিছু, অনেক লুপ হোল থাকতে পারে। আপনি বলছেন রেফারেন্ডাম, আমি রেফারেন্ডাম ছাড়া এত বড় তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিয়েই যদি কাজ হয়, তাহলে আমাদের সমঝোতা পরিষদের প্রয়োজন কি? রেফারেন্ডাম যদি না, রেফারেন্ডাম বাদ দেন, আপনি বললেন যে ঠিক আছে, এখন আমরা তো একটা সুপারিশ পেলাম, আপনার সমঝোতা পরিষদের প্রস্তাবটা আমরা ফেলে দিলাম, আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন দিলাম, একটা রেফারেন্ডাম দিলে, তাইলে তো সমাধান হয়ে যায়। সেটা যদি এই সাকসেসিভ অর্ডারে প্রথমে মতৈক্য, প্রথমে কনসেনসাস, তারপর কেন আমি বলছি যে যদি আমরা এই মতৈক্য ফেলে দিলাম, ওটা করলাম না, সরাসরি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গেলাম, তাইলে কি অসুবিধা? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিএনপি মেজরিটি হতে পারে, এবং সেখানে একই রিস্ক থেকে যাচ্ছে, একই জিনিস হতে পারে, এবং তাদের তখন তাদের স্বার্থ ডিকটেট করতে পারে, এবং তাতে নাও পারে, আমি বলছি পারে বা নাও পারে, কিন্তু একটা ঝুঁকি থাকছে। এবং সেই ঝুঁকিটা এই সময়, এই ক্রান্তি লগ্নে, এই ঐতিহাসিক সময়ে, এরকম একটা জাতির সময়ে কিন্তু এরকম একটা ঐতিহাসিক সময় সচরাচর আসে না। এটার কিন্তু পুনরাবৃত্তি আর কখনো ঘটবে কিনা,
এরকম একটা সুযোগ আমরা কেন নষ্ট করব? এরকম একটা সুযোগকে অবহেলা করা আমি মনে করি অন্যায়, এবং এটা জাতির প্রতি একটা অবিচার করা। এই সুযোগটা যদি আমরা না নেই এখন, কারণ এটা কি জিনিস, আমরা কোন সময় আছি এটা একটু বোঝেন। প্রথমত একটা বিরাট বিপ্লব হলো, বিপ্লব অনেকে বলবে স্বৈরাচারী একজন অভ্যুত্থান। শাসককে সরানো হলো, জি। একটা পাওয়ার ভ্যাকিউম হলো, সেখানে একটা অনির্বাচিত সরকারকে বসানো হলো। তারা বলল যে ডক্টর ইউনূস প্রথমেই উনি বলেছেন যে আমাদের কাজ হয়ে গেলে আমরা যার যার জায়গায় চলে যাব, মানে আমরা নন পলিটিক্যাল, আমরা কিন্তু পলিটিক্যাল প্রসেসে ইনভলভ হব না। দ্যাট মিনস দেয়ার ইজ নো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। জি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না থাকা যে সরকার, এবং এই ঐতিহাসিক সময়ে এই সরকার যে যা করতে পারেন, যে বৈপ্লবিক পরিবর্তনটা জাতির জন্য করে দিয়ে যেতে পারেন, যেটি শেখ মুজিব করতে পারতেন কিন্তু করেননি। কিন্তু এই প্রথমেই যদি আমরা এই গোড়াপত্তনে যদি গন্ডগোল করে ফেলি, তাহলে যেই দিকে এটা চলতে থাকে ওটার মোমেন্টাম আর ঠেকানো যায় না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ইন্ডিয়ার আর পাকিস্তান একসঙ্গেই কিন্তু 1947-এ স্বাধীন হলো, কিন্তু পাকিস্তান কেন বিপদে চলে গেল আর ইন্ডিয়া কেন ডেমোক্রেটিক কান্ট্রি গণতন্ত্রকে ধরে রাখতে পারলো? অনেক দিন তো ধরে আছে, এখন ধরেন মোদির গভর্নমেন্টকে আমি বাদই দিলাম। এটার কারণ হচ্ছে প্রথম থেকেই তাদের লিডারশিপরা ইনস্টিটিউশনগুলিকে প্রতিষ্ঠা করার ব্যাপারে মনোযোগী হয়েছে। ইলেকশন কমিশনকে অসম্ভব রকম পাওয়ার দিয়েছে। ইনফ্যাক্ট কতগুলি নজিরানা আছে যেখানে নেহেরু নিজেই সাবমিট করেছে ইলেকশন কমিশনে। তো এতটা ব্যাপক পাওয়ার, এর ফলে যে প্রথম দিকেই যে আপনি একটা জাতিকে একটা দিকে থ্রাস্ট করছেন, নিয়ে যাচ্ছেন, ওইটা চলতে থাকে। আর So, এই বিষয়টা আমরা বুঝলাম যে আমাদের কিন্তু হয়নি আমাদের পাকিস্তানে আরেকটা জিনিস হয়েছে, তারা ডিপেন্ড করেছে আমলাতন্ত্রের উপরে, এবং আমলাতন্ত্র তাদের স্বার্থ দেখেছে এবং তারা একদম গণতন্ত্রকে ধ্বংস করেছে। তো এটা পরিষ্কার যে ধরেন আমাদের দেশের স্বার্থকে সামনে রাখতে হবে। আপনি যদি প্রশ্নটা এখন উল্টায় করি যে ঠিক আছে, যদি আমরা আপনার সমঝোতা কমিশনই রাখি, তাইলে এই গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি বাদ দেই তাহলে অসুবিধা কি? সরাসরি যদি আমরা মানে আমি অ্যাকচুয়ালি মনে করি এই প্রসেসগুলো খুব ইনোভেটিভ হতে পারে, খুব ক্রিয়েটিভ হতে পারে, আনকনভেনশনাল হতে পারে, কিন্তু অবজেক্টিভে পৌঁছাতে হবে, আমাদের গোলে পৌঁছাতে হবে। গোলটা কি সেগুলি আগে বুঝতে হবে। গোলটা কি? আমাদের গোল হচ্ছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা, জনগণকে ক্ষমতায়ন করা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের মানবাধিকার এবং তাদের মানে মানবাধিকার রক্ষা করা, তাদের সুবিচার রক্ষা করা, তাদেরকে একটা ভালো সুশাসন দেওয়া, তাদের জন্য একটা ভালো অর্থনৈতিক ব্যবস্থা করে দেওয়া। এইগুলি কিন্তু একটা স্বৈরতান্ত্রিক বা অথরিটেরিয়ান বা খুব ডমিনেটিং পলিটিক্যাল পার্টি ডেলিভারি করতে পারে না। এইগুলি চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসে, এবং সেই জন্যই গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে গণতন্ত্র অনেক সময় একটা খুব ডিফিকাল্ট প্রসেস, কাম্বারসাম প্রসেস, কিন্তু সর্বদাই কিন্তু আলটিমেটলি এটা অনেক রিফাইনমেন্টের মধ্যে যায় এবং এটা এই গোলগুলিকে নিয়ে আসতে পারে। তো আমরা যদি এই গোলগুলি বা এই লক্ষ্যগুলিতে পৌঁছাতে পারি, কিভাবে পৌঁছালাম এতে আমার খুব একটা, আমি ইতিহাসে যা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়েছে। সাকসেস হওয়াটাই সবচেয়ে বড় কথা। জনগণ ক্ষমতা পাবে এবং জনগণ সত্যিকার অর্থে নিশ্চয়ই। কিন্তু আচ্ছা, এখন আমি বলছি, আপনি বলছেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা মানে দরকার কি? হ্যাঁ, আমি মনে করি দরকার নেই। তার মানে আপনি বলছেন যে এই সমঝোতা পরিষদ যেটাই ঐক্যমত্য আসবে, যেটাতে প্রথমে তারা একটা রেজলিউশন নেবে, সেটাই বৈধ হয়ে যাবে।
সেটা বৈধ হবে না। জি। সেইটাকে বৈধ করতে গেলে গণভোট, হ্যাঁ, ভোট লাগবেই, রেফারেন্ডাম লাগবেই। এত বড় একটা পরিবর্তন গণভোট ছাড়া আমি মনে করি না সম্ভব। আর যেইখানে তুমি বেসিক স্ট্রাকচার বা ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা করে দিচ্ছ একটা রিপাবলিকের, একটা গণতন্ত্রের, একটা জাতির একটা ডিরেকশন সেট করে দিচ্ছ, সেইখানে আমি মনে করি রেফারেন্ডাম ছাড়া এই জিনিসটা সম্ভব। কারণ এই যে রেফারেন্ডাম হওয়ার আগে আমি আর একটু দুটো কথা বলতে চাই, যে জনগণকে ভালোভাবে ইনফর্ম করাটা অত্যন্ত জরুরি। যে এই যে সেটা আগে আমি যে আলাপটা করতে যাচ্ছি, আপনি রেফারেন্ডামের কথা তুললেন, ধরলাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকলেও, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি এগ্রিমেন্টে থাকে তারা তো ম্যান্ডেট পেয়ে আসবেন, সেই ক্ষেত্রে কি রেফারেন্ডামের দরকার হবে? যদি সেই ক্ষেত্রেও রেফারেন্ডামের দরকার হবে। সেটা রেফারেন্ডাম ছাড়া আপনি মনে করেন না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিজেই আপনার করতে পারে? আমি বাংলাদেশের কনটেক্সটে মনে করি না, কারণ বাংলাদেশের মানে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে, কোনো সংস্কৃতি নাই, এবং অত্যন্ত দুর্নীতি পরায়ণ একটা রাজনীতি, এবং সমাজেও এটার যে অ্যাকসেপ্টেন্স এবং আপনি বলেছেন মাইন্ডসেট, এটা অত্যন্ত ক্ষতিকর ব্যাপার, অত্যন্ত খারাপ একটা জায়গায় আমরা আছি। আমাদেরকে এই গর্তের থেকে, আমাদেরকে এই কোয়াগমায়ার বা এই ইয়ের থেকে যদি তুলতে হয়, তাহলে আমাদের এই ফান্ডামেন্টাল সাউন্ড প্রিন্সিপালসগুলোর ভ্যালিডিটি জনগণের কাছ থেকে নিয়ে নিতে হবে। এবং আমার মনে হয় যে সেটা যদি সবার মাথায় থাকে যে এটা একটা গণভোটে যাবে, সেক্ষেত্রে তারা যে পরিবর্তনগুলি করবেন সেটা আসলে দেশের স্বার্থে যাতে যায়, সেটার ব্যাপারে এটা একটা রক্ষা কবচ হিসেবে থাকবে। কিন্তু আপনি বলছিলেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা মানে গণপরিষদ হলে কিন্তু আমরা অতটা রক্ষা কবচ পাচ্ছি না, কারণ ওই ঝুঁকির কথা আমরা বলেছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তাহলে বড় পার্টি এসে তাদের স্বার্থেই আসলে সংবিধানটা করবে, সুতরাং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকছে। এবং অর্ডার অফ প্রেসিডেন্সেও এটা মনে হয় যে গণভোট এর উপরে আসলে কোনো রাজনৈতিক ম্যান্ডেট হতে পারে না। কিন্তু একটা প্রশ্ন আপনি আলাপটা তুলেছেন সম্ভবত এটাই, যে এই যে গণভোট বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক চিন্তা, হ্যাঁ বাংলাদেশের মানুষ অন্যান্য যে কোনো দেশের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন, সেটা আমরা বুঝি, যে কোনো গ্রামের চায়ের দোকানে গেলেও আমরা সেটা টের পাই। কিন্তু সেটা একরকম, আর এরকম সাংবিধানিক পরিবর্তন যেখানে চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন, ক্ষমতার সীমার প্রশ্ন, এইরকম একটা জটিল ব্যাপার, যে আসলে গণভোট দিলে কি আসলে মানে গণভোটটা দিবে কিসের ভিত্তিতে? হ্যাঁ নাই তো, এই প্রশ্নটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে জনগণকে প্রথমে ইনফর্ম করতে হবে, এবং সেই জন্য গণভোট হওয়ার আগে 4-5 মাস 6 মাস যেটাই লাগে, সেই যেই 7-8টা পয়েন্টে আমাদের মতৈক্য হবে, এগুলি তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য রিপাবলিক, তাই না? এটা আমাদের গণতন্ত্রের মৌলিক কাঠামোটা। তো এই কয়েকটা পয়েন্ট জনগণকে বোঝাতে পারা যাবে, এবং এই বোঝানোর জন্যে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে সমস্ত মিডিয়াগুলিকে মোবিলাইজ করতে হবে এই 4-5 মাসে, এই সময়টার জন্যে। ধরো 2-3 হাজার মনে করো পলিটিক্যাল সায়েন্সের টিচার বা টিচার্স অ্যাসিস্ট্যান্ট বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে একটা ক্র্যাশ কোর্স দিয়ে তাদেরকে কিভাবে ওয়ার্কশপ বিভিন্ন জায়গায়, মনে করে স্কুলে, কলেজে, ময়দানে, যেখানে পারা যায় এই ওয়ার্কশপগুলি হতে পারে। ওয়ার্কশপগুলি গ্রামে হতে পারে, ওয়ার্কশপগুলি টাউন হলে হতে পারে, সব জায়গায় হতে পারে। এটা 3-4 মাসের ব্যাপার, একটা ব্যাপক, এইটা পুরো দেশটাকে তার মাইন্ডসেট চেঞ্জ করে দেবে। এটার আরও একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে জনগণ যখন দেখবে যে এই জিনিসগুলো, এই পয়েন্টসগুলো, এগুলি এমনিতে কমপ্লেক্স, তুমি যদি অনেক কমপ্লেক্স মানে অনেক ডিটেলসে জানতে চাও, কিন্তু ওদের কাছে সহজ করে যেটা বোঝানো হবে
সেটাতে ওরা বুঝতে পারবে যে এইগুলি কত জরুরি, এগুলি রক্ষা করা কত জরুরি, তখন এরা পার্টিসিপেট করবে। ইট উইল কন্ট্রিবিউট টুয়ার্ডস এ পার্টিসিপেটরি। এবং তখন ওরাই মানে জনগণই culture. আসলে এটা রক্ষা কবচ হ্যাঁ, হিসেবে। জনগণরাই রক্ষা করবে, জনগণরা এটার জন্য ফাইট করবে, কথা বলবে এবং নির্বিকার থাকবে না, এটা একসেপ্ট করে নেবে না। আমাদের সবচেয়ে সর্বনাশ হয়েছে, জনগণ কিন্তু আমাদের দুর্নীতি একসেপ্ট করে নিয়েছে, আমাদের ক্ষমতার অপব্যবহার একসেপ্ট করে না, সে নিয়েছে। তার কাছে তো একসেপ্টেন্সটা হচ্ছে, তার কাছে তো অন্য কোনো অপশনও নাই, সুতরাং জনগণ মানে অপশন নেই। এই কথাটা অপশন কি হয়নি? অপশন কি করা হয়নি? এই জুলাই মাসে কি ওরা অপশন করে নেয়? তারা তো রক্ত দিয়েছে, তো রক্ত জনগণ তো রক্ত দিয়েছে, রক্ত তো সুতরাং দিতে- এটা দোষটা মানে আমার কাছে মনে হয় আমাদের 53 বছরে আমাকে বলো তো কত রক্ত গেছে, সেটা ক্যালকুলেট করো। জি যদি তুমি ইনসিডিয়াসলি বা স্লোলি দেখো, না, কিন্তু তুমি দেখো, তুমি কি বলো আমার যে নিজের একটা মানে মনে হয় বহু পুরনো কত থিওরি, লক্ষ লক্ষ লোকের প্রাণহানি বহু হয়েছে। পুরনো, সে আপনি রোমান আমলের উদাহরণ দিলেন। আমি রোমান আমলে আমি যেতে চাই। আমি রোমান আমলের একটা উদাহরণ দিই আপনাকে। গ্রিশামস ল, ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি, এটা একটা ইউনিভার্সাল থিওরি। এই ব্যাড মানি বাংলাদেশের রাজনৈতিক দায়িত্বে যারা ছিলেন, আমার নিজের ক্রিটিক হচ্ছে তারা আসলে তাদের নেতৃত্বের অবহেলা এবং তাদের নেতৃত্বের দুর্নীতি, তাদের ব্যাড মানি গুড মানিকে সরাই দিচ্ছে আমাদের প্রত্যেকটা ধারায়। সুতরাং আমি বাংলাদেশের জনগণকে দোষী করাটা অনেকের কাছে অনেক সহজ মনে হয়, কিন্তু আমি দেখি আমাদের দেশের মানুষ অসম্ভব পরিশ্রমী। তারা তাদের জীবনের 30 বছর তাদের নিজেদের কথা না ভেবে এই মধ্যপ্রাচ্যের মরুভূমির ভিতর পরিশ্রম করে সবটুকু টাকা পরিবারের জন্য ব্যয় না, করে। এটাও ঠিক। সুতরাং আমাদের বাংলাদেশের না, আমি বলছি, আমি ওদেরকে ওইভাবে দোষারোপ করছি না, কিন্তু অজ্ঞতার জন্য, না জানার জন্য তো অনেক সময় কি বলে মানে ইনঅ্যাকশন আসে, তাই না? জি। মানে আমি যদি একটা জিনিস না জানি, সেটার জন্য যাক, আমি কিভাবে ব্যাক টু ডিফার। আমার কাছে মনে হয় যে নেতৃত্ব আসলে নেতৃত্বের সমস্যা হলে এই জনগণের ভিতরে রিফ্লেকশন হয়, তাদেরকে আসলে ঠিক দোষারোপ করাটা আমি মনে করি না খুব লাভ হয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যখন যে দেশে যায়, সাথে সাথে একদম সাথে সাথে সে আইন মানা শুরু করে, সে আইন ভাঙার ব্যাপারে কোনো চিন্তাই করে না। দেয়ারফর সমস্যাটা আমাদের সিস্টেমের, এবং সিস্টেমের পরিবর্তন নেই বলছি। তো আমি যদি একটু সামারাইজ করি আপনার আজকের এখানে বক্তব্যটা। আরেকটা কথা, আমি যে কথাটা বললাম জি। যে সেটা কিন্তু আমার কথা না শুধু, এটা সব পারদর্শী গণতন্ত্র এবং রাজনীতিতে যারা পারদর্শী তারাই কিন্তু বলে আসছে যে একটা রিপাবলিককে বাঁচিয়ে রাখতে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে জনগণই আলটিমেটলি মানে আসল চাবিকাঠি। জি, আমি আপনার সাথে একমত, এবং আমি মনে করি জনগণকে যখন এই প্রসেসের ভিতরে আমরা ইনক্লুড করতে পারবো, প্রসেসের ভিতরে আনতে হবে। তাদের ভয়েসটাকে আসলে শোনার মতো ব্যবস্থা করে দিতে পারবো, তখন আসলে জনগণও এমপাওয়ার্ড ফিল করবে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণ মনেই করে না যে তারা এমপাওয়ার্ড টু সে এনিথিং অ্যাবাউট দেয়ার পলিটিক্যাল লিডার্স। সো আমি যদি একটু সামারাইজ করি, শেষের দিকে যাই, যে তাহলে আপনি যেটা বলছেন এই সুপারিশটা এসে গেল, তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে যেটা করাটা তাদের দায়িত্ব, তাদের ম্যান্ডেট, সেটা হচ্ছে একটা সমঝোতা পরিষদের দিকে আগানো, যাতে এই সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কোথায় যাবে সেটার জন্য পলিটিক্যাল পার্টিজ, আমাদের সিভিল সোসাইটি মেম্বার্স, আমাদের রিপ্রেজেন্টেটিভ অফ মাইনরিটিস, এরা সবাই মিলে একটা সমঝোতা পরিষদ করবে। এই আলোচনার টেবিলে আলোচনা হবে, দীর্ঘ আলোচনা হবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিটি, তারা এটা যাতে সুষ্ঠুভাবে হয়, নিয়মতান্ত্রিকভাবে হয়, এবং এটা যাতে ভেঙে না পড়ে, সেই ব্যবস্থাটা করবে। করার পরে এই সমঝোতা পরিষদে একটা ব্রড আউটলাইন দিবে, যেটাতে ঐক্যমত্য আসবে, যেটাতে সাইন দিবে সবাই যে না, তারা এটাতে ঐক্যমত্য। সো এইটার ভিত্তিতে আমাদের নতুন সংবিধান, আমাদের একটা পরিবর্তিত সংবিধানের ব্যাপারে একটা রেফারেন্ডামে যাবে,
এইটাও এই অন্তর্বর্তীকালীন সরকার করবে। এই রেফারেন্ডামের মাধ্যমে এই সংবিধান পাশ হয়ে আসবে। এই রেফারেন্ডামের মাধ্যমে পাশ হওয়া সংবিধানের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হবে এবং আমাদের রাজনৈতিক চর্চা কন্টিনিউ করবে। আমি আরেকটু একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে প্রধান দলগুলির উদ্দেশ্যে আমার এই বক্তব্য যে তাদের নিজেদের দলের স্বার্থ রক্ষার্থে এবং তাদের ভবিষ্যতের স্বার্থে কিন্তু এই প্রসেসটা তাদের গ্রহণ করা এবং প্রমোট করা উচিত, কারণ তারাই একমাত্র পারে এটাকে একটা মোমেন্টাম নিয়ে আসতে। ছোট ছোট পার্টিগুলো তো এটা সংঘাতে পড়বে, বড় পার্টিরই এখন পরীক্ষা হবে তারা কতটা দেশপ্রেমিক, তারা কতটা আন্তরিক, তারা কি ধরনের নেতৃত্ব দিতে চান দেশকে, তার পরীক্ষা কিন্তু এই সময় হবে এখন। জি, ধন্যবাদ আপা। তাহলে আমরা শেষ করি। আমি একটু আমরা আজকে যেটা শুনলাম, আমরা আসলে অনেক আশার কথা শুনলাম। আমরা এমনিতেই একটা আশার ভিতরে আছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটা সুপারিশ দিয়েছেন, একটা নতুন বাংলাদেশের সুপারিশ, এবং আমরা একটা রোড ম্যাপ পেলাম, যেই রোড ম্যাপে সংঘাত ছাড়া ঐক্যমত্যতে আমরা যেতে পারি এবং যেখানে জনগণের তাদের পার্টিসিপেশন নিশ্চিত এবং সবাই মিলে আমরা আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা রোড ম্যাপ পেলাম। তো আমরা এই আলোচনা তুলতে থাকবো। আমরা চাবো যে আপনারাও এই আলোচনায় তুলতে থাকেন, কারণ এখন জনপরিসরটা বেড়ে গেছে, সবাই আমরা রাজনীতি নিয়ে ভাবছি। আমরা যাতে একটা সুন্দর বাংলাদেশে পৌঁছাতে পারি সেই আশা নিয়েই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।